হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকের আলোচ্য বিষয় হলো প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড মেথড। এই টপিকটা থেকে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। কনসেপ্ট ক্লাসের শেষে এমসিকিউ ক্লাসও নিয়ে আসবো প্র্যাকটিসের জন্য, যাতে তোমরা বুঝতে পারো কোন সিস্টেমে পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে। সেগুলির জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারের সাথে কানেক্টেড থাকো। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড মেথড। তো প্রথমেই আমরা দেখে নেব প্রকল্প অর্থাৎ প্রজেক্ট। শিক্ষা জগতে প্রকল্প পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। প্রজেক্ট কি, প্রকল্প কি, সেটা আমরা সবাই জানি। এই যে শিক্ষা জগতে এডুকেশন ফিল্ডের মধ্যে প্রকল্প পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্প পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ওয়েতে আমরা বিকাশ সাধন করতে পারি। তাদের যে আমরা মানসিক বিকাশ করতে পারি, বা তাদের যে থিঙ্কিং রয়েছে, তাদের থিঙ্কিং, চিন্তন, ইমোশনের দিক থেকে, এগুলি সর্বাঙ্গীন দিক থেকে কিন্তু আমরা বিকাশ করতে পারি প্রকল্প পদ্ধতির মাধ্যমে। তাদের ইমাজিনেশান, তাদের থিঙ্কিং, তাদের যে মেমোরাইজেশন, এগুলি আমরা ডেভেলপ করতে পারি। মানে কগনিটিভের সাথে যে রিলেটেড, ব্রেনের সাথে যে রিলেটেড ব্যাপারগুলি রয়েছে, সেগুলির সাথে কিন্তু আমরা কী করতে পারি, ইমপ্রুভমেন্ট আনতে পারি প্রকল্প পদ্ধতির মাধ্যমে। তার জন্যই বলা হয়েছে এই যে শিক্ষা জগতে প্রকল্প পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষাবিদ উইলিয়াম কিলপ্যাট্রিক প্রকল্প পদ্ধতি প্রবক্তা ছিলেন। ভেরি ইম্পর্ট্যান্ট। প্রকল্প পদ্ধতি প্রবক্তা কে ছিলেন? শিক্ষাবিদ উইলিয়াম কিলপ্যাট্রিক। এই পদ্ধতিটি শিক্ষাবিদ জন ডিউর সমস্যা পদ্ধতির ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই যে পদ্ধতিটি অর্থাৎ প্রকল্প পদ্ধতিটি, এটি শিক্ষাবিদ জন ডিউ যিনি দিয়েছিলেন লার্নিং বাই ডুইং। তিনি কি বলেছেন? লার্নিং বাই ডুইং, যে কোনো কিছু শেখার সাথে সাথে, কোনো কিছু কাজ করার সাথে সাথে কোনো কিছু শেখা, লার্নিং বাই ডুইং। তো তিনি জন ডিউই বলেছেন সমস্যা পদ্ধতির যে ধারণাটা রয়েছে, সেই ধারণার উপর ভিত্তি করেই প্রকল্প পদ্ধতিটা গড়ে উঠেছে। তো প্রকল্প কি? প্রকল্প হলো প্রজেক্ট, যেটা শিক্ষা জগতে প্রকল্প পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই প্রকল্প পদ্ধতি প্রবক্তা কি? উইলিয়াম কিলপ্যাট্রিক। আর শিক্ষাবিদ জন ডিউ কি বলেছেন? সমস্যা পদ্ধতির ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রকল্প পদ্ধতি। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে কিলপ্যাট্রিকের মতে এটি এমন একটি উদ্দেশ্যমূলক কাজ যা একটি সামাজিক পরিবেশে সুসম্পন্ন হয়ে থাকে। কিলপ্যাট্রিকের মতে, যিনি হলেন প্রকল্প পদ্ধতি প্রবক্তা, তিনি বলেছেন, কিলপ্যাট্রিকের মতে এটি অর্থাৎ প্রকল্প হলো এরকম একটি উদ্দেশ্যমূলক কাজ। এটি হলো এরকম একটি উদ্দেশ্যমূলক কাজ, এই কাজটা করার জন্য একটা উদ্দেশ্য থাকে, এরকম একটা উদ্দেশ্যমূলক কাজ যেটি একটি সামাজিক পরিবেশে সুসম্পন্ন হয়ে থাকে, যেটি একটি সামাজিক পরিবেশের মধ্যে এটা কমপ্লিট হয়ে থাকে, সুন্দরভাবে এটা সুসম্পন্ন হয়ে থাকে। তো এটি কি? এই যে প্রকল্পটি রয়েছে, এটি হলো একটি উদ্দেশ্যমূলক কাজ। মানে এই প্রকল্প করার একটা উদ্দেশ্য থাকবে, এটা একটি উদ্দেশ্যমূলক কাজ। আর এটি এরকম একটি উদ্দেশ্যমূলক কাজ যেটা এই সামাজিক পরিবেশের মধ্যে সুসম্পন্ন হয়ে থাকে। কার মধ্যে? কিলপ্যাট্রিকের মধ্যে। নেক্সট রয়েছে শ্রেণীবিভাগ। এখন আমরা কি দেখব? শ্রেণীবিভাগ। প্রকল্প পদ্ধতিকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। প্রকল্প পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। খুব ইম্পর্টেন্ট। সেগুলি কি? সেগুলি হলো দক্ষতামূলক প্রকল্প, সমস্যামূলক প্রকল্প, উৎপাদনমূলক প্রকল্প, ভোগকারী প্রকল্প। এগুলি হলো প্রকল্প পদ্ধতির যে শ্রেণীবিভাগ বা টাইপস। তো এখান থেকে পরীক্ষাতে আসতে পারে যে প্রকল্প পদ্ধতি কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। কি কি? দক্ষতামূলক প্রকল্প, সমস্যামূলক, উৎপাদনমূলক, ভোগকারী প্রকল্প। এগুলি হলো প্রকল্পগুলি, যে পদ্ধতিগুলি রয়েছে, প্রকল্প পদ্ধতিগুলি, সেগুলি এক একটা নাম। ওকে, তো এখান থেকে এইভাবেও আসতে পারে যে নিচে কোনটা প্রকল্প পদ্ধতি। এখানে ধরো এই 4টা থেকে যে কোনো একটা অপশান দিয়ে দিল বা অন্যান্য কোনো নাম দিয়ে দিল, তাহলে এই 4টা আমাদের জানা থাকলে আমরা আনসার করতে পারবো। ওকে, তো বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। এখন এই যে প্রকল্পগুলি রয়েছে, শ্রেণীবিভাগগুলি রয়েছে, এগুলি আমরা এখন ডিটেলসে এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। তো নেক্সট স্লাইডে রয়েছে দক্ষতামূলক প্রকল্প। ফার্স্ট ওয়ান, দক্ষতামূলক প্রকল্পটা কি? যে কোনো ধরনের ছাত্রছাত্রীরা দক্ষতা অর্জনে সমর্থ হয়। যে কোনো ধরনের যে কোনো একটা কাজে শিক্ষার্থীরা কি হয়েছে, ছাত্রছাত্রীরা তাদের দক্ষতা অর্জন করেছে। যেরকম অ্যাকোয়ারিয়াম তৈরি, বাগান তৈরি প্রভৃতি। ধরো বিভিন্ন কাজ দেওয়া হয়েছে, বিভিন্ন কাজের মাধ্যমে শিক্ষার্থীরা কি করেছেন, সেই কাজের যে দক্ষতা, তার যে স্কিলটা, সেটা ডেভেলপ করেছে। ধরো কেউ একটা আলপনা আঁকলো, সে আলপনা আঁকলো, বা একটা প্রতিযোগিতা হলো, কোনো একটা হলো, বা এরকম কো কারিকুলার অ্যাক্টিভিটিস
করানো হলো, একটা বাগান তৈরির কথা করা হয়েছে, বা অ্যাকুয়ারিয়াম তৈরির কথা বলা হয়েছে, বা একটা আলপনা করবে, একটা কিছু ড্রয়িং করবে, আর্ট অ্যান্ড ক্রাফট করবে, সেগুলি কি সে যত বেশি প্র্যাকটিস করবে তার যে দক্ষতাটা, তার স্কিলটা সেটা ডেভেলপ হবে। তো অ্যাজ এ প্রজেক্ট, যদি প্রজেক্ট হিসাবে, প্রকল্প হিসাবে তাদেরকে দেওয়া হয় যে এখন একটা প্রজেক্ট দেওয়া হলো, তোমরা তোমাদের কোনো একটা হাতের কাজ করবে, ধরো কোনো একটা আর্ট অ্যান্ড ক্রাফট বা কোনো একটা সুতার কাজ করবে, এরকম বিভিন্ন ধরনের প্রজেক্ট দেওয়া হতো। যেরকম আমরাও যখন স্কুলে ছিলাম আমরাও পেয়েছিলাম, বা আমরা অ্যাজ এ টিচার আমরা স্টুডেন্টদেরকেও দিয়ে থাকি, বিভিন্ন প্রজেক্ট দিয়ে থাকি। তো তখন কি করা হয়, ধরো আমরা একটা টপিক দিয়ে দিলাম, কিংবা তারা তাদের নিজের ইচ্ছা মতো একটা প্রজেক্ট বানালো। অনেকে ধরো সুতার কাজ দিয়ে একটা রুমাল বানালো, অনেকে ধরো টেবিল ক্লথ বানালো, অনেকে ধরো একটা ফ্লাওয়ার বাস একটা ড্রয়িং করলো। তো বিভিন্নভাবে হতে পারে। এগুলি করলে কি হয়, ওই পার্টিকুলার যে কাজটার মধ্যে তার যে দক্ষতাটা, তার যে স্কিলটা সেটা কিন্তু ডেভেলপ হয়। তো এরকম প্রকল্পের মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে তার দক্ষতাটাও ডেভেলপ হয়ে থাকে। তো ওইটাকেই বলা হয় দক্ষতামূলক প্রকল্প। তো এই প্রকল্পের মাধ্যমে তার দক্ষতাটা, যে স্কিলটা সেটা ডেভেলপ হয়ে থাকে, বিকাশ হয়ে থাকে, ওইটাই হলো দক্ষতামূলক প্রকল্প। নেক্সট রয়েছে সমস্যামূলক প্রকল্প। সমস্যামূলক প্রকল্পটা কি, যে কোনো ধরনের স্থায়ী সমস্যাকে কেন্দ্র করে এই ধরনের প্রকল্প হয়ে থাকে। মানে কোনো একটা ধরনের একটা স্থায়ী সমস্যা রয়েছে, একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটাকে কেন্দ্র করে একটা প্রজেক্ট দেওয়া হলো। সেই প্রজেক্টের মধ্যে কী করলো, তারা ওই প্রবলেমটাকে নিয়ে ভাবলো, বা এই প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটা কী সলিউশন হতে পারে, কীভাবে করলে ওইটা ভালো হবে, প্রবলেমটা সলভ হবে। তো তারা কী করবে, তারা জিনিসগুলি ভাববে, প্রবলেমটা নিয়ে ভাববে, তার কী সলিউশন হতে পারে সেটা ভাববে। এরকম ভাবলে কি হবে, তাদের থিঙ্ক করবে, চিন্তা করবে, অর্থাৎ কগনিটিভের সাথে রিলেটেড, ব্রেনের সাথে রিলেটেড। যখন চিন্তা করবে তাদের থিঙ্কিংটা ডেভেলপ হবে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ হবে। তো এইরকম সমস্যামূলক পদ্ধতির মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে তাদের বিভিন্ন দিক থেকে তাদের কগনিটিভ ডেভেলপমেন্টস হতে পারে। যেরকম পরিবেশ দূষণ, অরণ্য সংরক্ষণ, এই যে পরিবেশ দূষণ, এটা কিন্তু একদম বর্তমান সিচুয়েশানে খুবই একটা মেজর একটা প্রবলেম। তো এটা একটা প্রবলেম। তো এখন স্টুডেন্টদেরকে প্রজেক্ট দেওয়া হলো পরিবেশ দূষণের উপর। তারা কি করলো, তারা পরিবেশ দূষণটা, এই যে প্রবলেমটা রয়েছে এটা নিয়ে ভাবলো, এটা নিয়ে তারা থিঙ্ক করলো, এটা ভাবলো, বা তারপর ভাবলো যে কী করলে এটা ভালো হবে, কীভাবে করলে ভালো হতে পারে। তারা সেইভাবে জিনিসটাকে ভাবলো, একটা প্রজেক্ট করলো এটার উপর, বা বিভিন্ন প্রবলেম নিয়ে একটা প্রজেক্ট করলো। ওই ধরনের প্রজেক্ট, ওই ধরনের প্রকল্পকে বলা হয় সমস্যামূলক প্রকল্প। ওকে, তো আমরা এখানে দক্ষতামূলক প্রকল্প দেখলাম, সমস্যামূলক প্রকল্প দেখে নিলাম। নেক্সট আরও দুইটা টাইপস রয়েছে, সেগুলি হলো উৎপাদনমূলক প্রকল্প। উৎপাদনমূলক প্রকল্পটা কি, কোনো উৎপাদনমূলক কাজকে কেন্দ্র করে এই ধরনের প্রকল্প নির্মাণ করা হয়। যে কোনো একটা কিছু উৎপাদন করা হবে, এই উৎপাদনমূলক কাজটাকে কেন্দ্র করে এই ধরনের প্রকল্পটা নির্মাণ করা হয়। যেরকম ধরো লাক্ষা চাষ, এটা লাক্ষা চাষ হবে, মৎস্য চাষ ইত্যাদি। এরকম বিভিন্ন ধরনের উৎপাদনমূলক কাজকে কেন্দ্র করেও এই ধরনের প্রকল্প দেওয়া হয়। আর এই ধরনের প্রকল্পের মাধ্যমে কি হয়, যে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিকাশ হয়ে থাকে। ওকে, নেক্সট রয়েছে ভোগকারী প্রকল্প। ভোগকারী প্রকল্পটা কি, শিক্ষার্থীরা তাদের নিজেদের প্রয়োজনীয় বস্তুকে কেন্দ্র করে প্রকল্পগুলি তৈরি করে থাকে। যথা শিক্ষামূলক ভ্রমণ, শিক্ষার্থীরা কী করে, তারা তাদের যে প্রয়োজনীয় বস্তুগুলি রয়েছে সেগুলিকে কেন্দ্র করে কোনো একটা প্রকল্প তৈরি করে থাকে, কোনো একটা প্রজেক্ট তৈরি করে থাকে। যেরকম ধরো শিক্ষামূলক ভ্রমণ, বা কোনো একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে তার কোনো কিছু প্রয়োজন রয়েছে, কোনো একটা জিনিসের এটাকে কেন্দ্র করে, বা কোনো একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা কী করলো, এখন ধরো তারা কী করলো, তাদেরকে বলা হলো তাদেরকে যে একটা জু সম্পর্কে লেখার জন্য, বা জু নিয়ে লেখার জন্য, ফরেস্ট নিয়ে লেখার জন্য, বা শিক্ষামূলক ভ্রমণ নিয়ে লেখার জন্য এরকম একটা প্রজেক্ট দেওয়া হলো। সে কী করলো, সে কোনো একটা ফিল্ড ট্রিপের মধ্যে গেলো, এডুকেশন ট্যুরের মধ্যে গেলো, বা সে ওই জায়গাতে গেলো, ওইখানে দেখলো আশেপাশে কী আছে, কীরকম আছে, তার পরিবেশগুলি দেখলো, সেটা নিয়ে তারা কী করলো, এক্সপিরিয়েন্স করলো। তারপর এসে সেটার উপর বেস করে সে প্রজেক্টটা করলো। তো ওই ধরনের প্রজেক্ট বা প্রকল্পকেই বলা হয় ভোগকারী প্রকল্প। তো এইগুলি হলো প্রকল্পের শ্রেণী বিভাগগুলি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যে পার্টটা দেখে নেব, সেই পার্টটা হলো প্রকল্পের পর্যায়। ওকে, এই যে প্রকল্পটা যে করা হয় তার একটা প্রসেস রয়েছে, প্রসিজার রয়েছে। সেই প্রসিজারটা কি, একটি আদর্শ প্রকল্পের 4টি পর্যায় থাকে। একটি আদর্শ প্রকল্পের কয়টি পর্যায় থাকে, 4টি থাকে। মানে তার যে প্রসেসটা আর কি, যে কোন কোন সিস্টেমে প্রকল্পটা করা হয়, সেগুলি হলো উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ, কর্ম সম্পাদন, মূল্যায়ন। এই 4টা হলো প্রকল্প পর্যায়ে
ওকে, তো একটা প্রকল্প বা একটা প্রজেক্ট করার জন্য কয়টি পর্যায় রয়েছে? 4টি। প্রথমে কি করতে লাগবে? একটা উদ্দেশ্য নির্ধারণ করতে লাগবে। এখন আমরা অ্যাজ এ টিচার যখন একটা প্রজেক্ট ধরো স্টুডেন্টদেরকে দিলাম বা তাদেরকে বললাম তোমরা একটা প্রজেক্ট করবে, তারা কি করবে? যে প্রজেক্টটা তারা সিলেক্ট করবে বা টিচার যদি সিলেক্ট করে দেয়ও, তারা যেই টপিকটা নেবে সেই টপিকটা একটা উদ্দেশ্য থাকবে যে এটা আমি কেন নেব, একটা উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য নির্ধারণ করবে যে এটা আমি কেন নেব, এটা নিলে কি হবে। তো এরকম একটা উদ্দেশ্য তারা নির্ধারণ করবে। উদ্দেশ্যটা নেওয়ার পর তারা বা আইডিয়াটা নেওয়ার পর তারা কি করবে? পরিকল্পনা গ্রহণ করবে, প্ল্যানিং করবেন, অর্গানাইজ করবেন যে কি লেখা যায়, কীভাবে এটা সাজানো যায়, কীভাবে গোছানো যায়, কোনটা অ্যাড করলে ভালো হবে, কোন জায়গাটা একটু বাদ দিতে হবে, এরকমভাবে তারা অর্গানাইজ করবে, এটা প্ল্যানিং করবে, পরিকল্পনা করবেন। প্ল্যানিং করার পর, অর্গানাইজ করার পর তারা সেগুলি কি করবেন? কাজ করবেন। ফাইনালি ওইটার মধ্যে কাজ করবেন, যে সেটা লিখলো বা কোনো একটা প্রজেক্ট বানালো, একটা আর্ট অ্যান্ড ক্রাফট করলো বা যে কোনো কিছু, সেই কাজটা করবেন, সেই কর্মটা সম্পাদন করবেন। কর্মটা সম্পাদন করার পর তারপর মূল্যায়ন করবেন যে এটা ঠিক আছে কি নেই, এটা জাজ করবেন যে এটাকে আমি যে এই প্রজেক্টটা করেছি এটা কি ঠিক আছে কি ঠিক নেই, সেটা মূল্যায়ন করবেন। এই 4টা হলো প্রকল্প পর্যায়, অর্থাৎ প্রকল্পের যে প্রসেসটা বা প্রসিজারটা। এগুলি এখন আরও ডিটেলসে আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই নেক্সট স্লাইডগুলিতে। সো প্রথমেই উদ্দেশ্য নির্ধারণ প্রকল্প, যে একটা প্রকল্প বা একটা প্রজেক্ট করার জন্য যে উদ্দেশ্যগুলি রয়েছে, প্রথমে উদ্দেশ্য আসবে, একটা যে আমি প্রজেক্ট করব সেটা তো উদ্দেশ্য থাকবে, তো সেই উদ্দেশ্যটা নির্ধারণ করতে লাগবে। একটি প্রকল্প কি উদ্দেশ্য তৈরি করা হবে বা কোন বিষয়ের উপর নির্ভর করে কাজ করা হবে তা হলো উদ্দেশ্য নির্ধারণ। যে একটি প্রজেক্ট করার সময় তার উদ্দেশ্যটা কি, যে প্রজেক্টটা আমি করব, কেন করব, এটা তৈরি করার উদ্দেশ্যটা কি, বা কোন বিষয়ের উপর করব, কোন টপিকটা আমি চুজ করব, এই টপিকটা চুজ করলে এটা কি হবে, এই টপিকটার উপর ডিপেন্ড করে আমার কাজ করতে লাগবে বা আমাদের যে আইডিয়াটা নিতে লাগবে, সেই আইডিয়াটা বা সেই টপিক চুজ করাটা, ওইটাকেই বলা হয় উদ্দেশ্য নির্ধারণ। নেক্সট রয়েছে পরিকল্পনা গ্রহণ। যখন একটা আমি আইডিয়া বা একটা টপিক ধরে চুজ করে ফেলবো বা কেন আমি টপিকটা চুজ করেছি সেই উদ্দেশ্যটা আমি নির্ধারণ করেছি, তারপর আমি কি করলাম? পরিকল্পনা গ্রহণ করতে লাগবে। উদ্দেশ্য নির্ধারণের পর প্রকল্পটি প্রস্তুত করার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করতে হবে যেন প্রকল্পটি সুন্দরভাবে সম্পন্ন করা যায়। যখন উদ্দেশ্যটা নির্ধারণ করে ফেলেছি প্রকল্পের, তারপর নেক্সট স্টেপ আসবে পরিকল্পনা গ্রহণ, মানে প্ল্যানিং করতে লাগবে, অর্গানাইজ করতে লাগবে যে কীভাবে আমি কাজটা করব, কোন সিস্টেমে আমি কাজটা করব, কীভাবে করলে কাজটা সুন্দরভাবে হবে, যে সুন্দরভাবে সম্পন্ন হবে, কাজটা ভালো হবে, সেটা আমার অর্গানাইজ করতে লাগবে, সাজাতে লাগবে, একদম সাজিয়ে সিস্টেমেটিক ওয়েতে এটাকে সাজাতে লাগবে, গোছাতে লাগবে, অর্গানাইজ করতে লাগবে। তো প্রথমে উদ্দেশ্য নির্ধারণ করতে লাগবে, যে ধরো একটা আইডিয়া নিলাম, টপিক চুজ করলাম, তারপর সেটা প্ল্যানিং করতে লাগবে, সেটা অর্গানাইজ করতে লাগবে। নেক্সট স্টেপ নেক্সট কি করতে লাগবে? কর্ম সম্পাদন করতে লাগবে, কাজটা কমপ্লিট করতে লাগবে। প্রকল্প প্রস্তুত করার জন্য বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিকভাবে সঠিক সময়ে কাজ করতে হবে, যে প্রজেক্টটা যাতে সুন্দরভাবে হয় এবং সঠিক সময়ে যাতে হয়, সেই জন্য সঠিক সময়ে কাজটা কমপ্লিট করতে হবে। নেক্সট হয়েছে মূল্যায়ন। লাস্ট স্টেপ মূল্যায়ন করতে হবে। প্রকল্পটি প্রস্তুত করার পর বা সম্পন্ন করার শেষে মূল্যায়ন করে দেখতে হবে প্রকল্পটি কতটা কার্যকরী হয়েছে বা যে উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল কিন্তু তা কার্যকরী হয়েছে কিনা। অর্থাৎ যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, কাজটা সঠিক সময়ে করে ফেলবে, তারপর প্রকল্পটি, এই যে প্রস্তুত করা হয়েছে প্রকল্পটি বা প্রজেক্টটি, সেটা কি ঠিক আছে কি ঠিক নেই সেটা মূল্যায়ন করতে লাগবে। যে প্রকল্পটা যে উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছিল সেই উদ্দেশ্যটা কি কার্যকরী হয়েছে, সেই আইডিয়াটা কি কার্যকরী হয়েছে কি না সেটা দেখতে লাগবে, সেটাই হলো মূল্যায়ন। তো প্রথম কি করতে লাগবে? উদ্দেশ্য নির্ধারণ করতে লাগবে, যে কেন আমি এটা করব বা যে আইডিয়াটা, কোন টপিকটা আমি চুজ করলাম সেটা। তারপর কি করতে লাগবে? প্ল্যানিং করতে লাগবে, অর্গানাইজ করতে লাগবে, তারপর কাজ করতে লাগবে, তারপর লাস্টে মূল্যায়ন করতে লাগবে। তো এটা হলো একটা প্রজেক্ট বা প্রকল্প করার যে প্রসেসটা বা প্রসিজারটা, এই 4টা স্টেপ। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। তো এটাই ছিল আজকের ক্লাস। তো আজকে আমরা কি দেখলাম একবার দেখে নিই। আমরা কি করলাম? প্রথমে যে টপিকটা রয়েছে প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড মেথড, প্রথমে আমরা প্রকল্প দেখে নিলাম। প্রকল্পের যে প্রবক্তা তিনি হলেন প্রকল্প পদ্ধতি প্রবক্তা উইলিয়াম কিলপেট্রিক। এগুলি দেখে নিলাম। কিলপেট্রিকের মতে যে প্রকল্প পদ্ধতিটা কি সেটাও আমরা দেখে নিলাম।
তার শ্রেণী বিভাগগুলি দেখে নিলাম, দক্ষতামূলক প্রকল্প, সমস্যামূলক প্রকল্প, উৎপাদনমূলক প্রকল্প, ভোগকারী প্রকল্প। তারপর প্রকল্পের পর্যায়েও দেখে নিলাম, উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ, কর্ম সম্পাদন, মূল্যায়ন। তো এটাই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের কাজে আসবে এই ক্লাসটা। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ছোট একটা ক্লাস। তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশান, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে সেখানে নোটস রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। ট্যাট 1, ট্যাট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের অ্যাকর্ডিং নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। আমাদের প্রতিটা সাবজেক্টের নোটের মধ্যেই প্রথমে রয়েছে কনসেপ্ট আর ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস। তো যাদের সেই নোটসগুলি প্রয়োজন, তোমরা আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো 6009340523 নম্বরে। আর যদি তোমাদের মক টেস্টের প্রয়োজন হয়, মক টেস্টও দিতে পারো। আমাদের এখানে মক টেস্টের সুবিধাও রয়েছে, ইভেন আমাদের এখানে ক্লাসেসের সুবিধাও রয়েছে। তো তোমরা ক্লাস করতে চাও, মক টেস্ট দিতে চাও, নোটস নিতে চাও, টেটের রিলেটেড যে কোনো কোয়ারিজ থাকলে, যে কোনো নিড থাকলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে খুব সিস্টেমেটিক ওয়েতে টেটের প্রতিটা ক্লাস করানো হয়, নোটস রয়েছে, মক টেস্ট নেওয়া হয়। তোমাদের যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর তাছাড়া তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলি তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।